जी मैम। अरे एलएलएम পাগল জয়েন্ট প্রপার্টি শ্রীধন আছে। जी मैम ठीक है।
কমপ্লিট হয়। হিন্দু ল অনুযায়ী যখন টেরিটরি অফ পজিশনটা কমপ্লিট হয় তখনই হচ্ছে গিফটটা কমপ্লিট হয়। এবং হিন্দু ল অনুযায়ী গিফট কিন্তু রিটেন হতে হবে এমন কোনো কথা নেই। গিফট ওরাল হতে পারে, রিটেন হতে পারে, হোয়াটএভার ইট কুড বি, it must be accompanied by delivery of possession. গত ক্লাসে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে ডেলিভারি অফ পজিশন সব প্রপার্টি যে প্রপার্টি দেওয়া যায় এমন কোনো ব্যাপার নেই। যদি প্রপার্টিটা এরকম হয় যে ডেলিভারিটা ফিজিক্যালি প্রপার্টিটা ডেলিভার করতে পারছো না, ফিজিক্যালি প্রপার্টি ডেলিভার করতে পারছো না, সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে কোর্ট যেটা দেখবে, কোর্টে ডিসিশনটা আছে, সেটা দেখবে ওনার has done everything whatever he could to make the deed possible. ঠিক আছে, তার সাধ্যের মধ্যে যা কিছু ছিল তিনি সবকিছুই করেছে ডিডটাকে ইফেক্টিভ করতে। এখন আসো, এটা গেল মানে হিন্দু আইন অনুযায়ী ডিডের বিষয়। এখন আমরা দেখবো ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট কি বলছে। রেজিস্ট্রেশন হচ্ছে। তবে গিফটের সাবজেক্ট ম্যাটার যদি মুভেবল প্রপার্টি হয়, গিফটের সাবজেক্ট ম্যাটার যদি মুভেবল হয় সেখানে রেজিস্ট্রেশন না করলেও চলবে, সেখানে ডেলিভারি অফ পজিশনের মাধ্যমে গিফটটা কমপ্লিট করা যাবে। তো এগুলো হচ্ছে মোটামুটি একটা কমন গিফটের ফিচার, এগুলো হচ্ছে মোটামুটি একটা কমন গিফটের ফিচার। এখন কথা হচ্ছে কি গিফট টু আনবোর্ন পারসন, আনবোর্ন পারসনের বরাবর গিফট করা যায়। Gift to unborn person, gift to unborn person, unborn person এর বরাবর গিফট করা যায় কিনা? এটা unborn person হচ্ছে হলো a person who was not in existence at the time of making the deed, a person who was not in existence at the time of making the deed. Pure Hindu law হচ্ছে a deed cannot be made in favor of an unborn person. Pure Hindu law অনুযায়ী একজন আনবোর্ন পারসনের বরাবরে কোনো অবস্থাতেই গিফট করা যাবে না, পিওর হিন্দু ল বলছে। কিন্তু তোমরা অলরেডি জানো যে শাস্ত্রীয় আইন শুধু হিন্দু ল নয়, শরিয়া ল কিন্তু লেজিসলেশনের মাধ্যমে, লেজিসলেশনের মডিফিকেশনের মাধ্যমে চেঞ্জ হয়েছে না? यस मैम। ঠিক তেমনিভাবে একটা এরিয়া অফ চেঞ্জ হচ্ছে গিফট টু আনবোর্ন পারসন। গিফট টু আনবোর্ন পারসন হিন্দু লতে এসছে লেজিসলেটিভ মডিফিকেশনের মাধ্যমে। পিওর হিন্দু লতে যে ব্যক্তি গিফটের সময় যে ব্যক্তির অস্তিত্ব ছিল না তার বরাবরে গিফট করা যাবে, কিন্তু লেজিসলেটিভ মডিফিকেশনের মাধ্যমে এখন হিন্দু লতে আনবোর্ন পারসনের বরাবরে গিফট করা যায়। এই লেজিসলেটিভ ইনঅ্যাক্টমেন্টগুলো হচ্ছে যেমন Transfers and Bequests Act 1914, the Hindu Disposition of Property Act 1916, and the Hindu Transfers and Bequests Act 1921. তিনটা legislative modification রয়েছে। একটা হচ্ছে
শুধুমাত্র এই তিনটা আইন না, এই তিনটা আইনের সঙ্গে সঙ্গে ট্রান্সফার অফ প্রপার্টি টেকিং 22 যে প্রভিশনগুলো আছে সেটাও তো হিন্দু লতে প্রযোজ্য হচ্ছে। একই সঙ্গে সাকসেশন অ্যাক্ট 1925 যেটা রয়েছে সেটার প্রভিশনও এখানে প্রযোজ্য হচ্ছে। তাহলে আমরা পাচ্ছি কি এই লেজিসলেশনগুলোর মাধ্যমে, এই লেজিসলেশনগুলো যেভাবে নিয়ম করে দিয়েছে সেই নিয়মগুলো মেনে একজন আনবোর্ড পার্সনের বরাবরই গিফট করা। স্পেশালি আমরা যে বললাম 1914, 1916 এবং 1921 সালে, 1914, 1916 এবং 1921 সালের যে আইনগুলো রয়েছে সেই আইনগুলোর মাধ্যমে হিন্দু লতে আনবোর্ড পার্সনের বরাবরই গিফট করার প্রভিশনটা রিকগনাইজ করা হয়েছে। এখন একটু আগে আমরা বলেছি যে একই সঙ্গে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের প্রভিশন এক্ষেত্রে প্রযোজ্য। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে কতগুলো লিমিটেশন বলে দেওয়া হয়েছে। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে আনবোর্ড পার্সনের বরাবরই তুমি যদি গিফট করতে চাও তবে তোমাকে কতগুলো কন্ডিশন মেনে গিফট করতে হবে। তোমরা গত ক্লাসে গিফটের কন্ডিশনগুলো দেখেছো তাই না? মানে এগুলো সাধারণ ডোনার, নোটিস, সাবজেক্ট ম্যাটার, ডেলিভারি অফ অবলিগেশন, অ্যাকসেপ্টেন্স এগুলো তো আছেই। এগুলো ছাড়াও যখন কেউ আনবোর্ড পার্সনের বরাবরে গিফট করবে তখন যখন আনবোর্ড পার্সনের বরাবরে গিফট করবে তখন তাকে বাড়তি কতগুলো কন্ডিশন মেনে চলতে হবে, যেগুলো ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট বলে দিচ্ছে। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের সেকশন 13, 14, 15 এবং 16। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের সেকশন 13, 14, 15 এবং 16 এখানে কতগুলো কন্ডিশনের কথা বলা আছে, যেই কন্ডিশনগুলো তোমাকে আনবোর্ড পার্সনের বরাবর গিফট করার জন্য মেনে চলতে হবে। যেমন তুমি সরাসরি আনবোর্ড পার্সনের বরাবরই তুমি গিফট করতে পারবে না। যদি আনবোর্ড পার্সনকে গিফট করতে চাও তোমাকে অবশ্যই একটা প্রিয়র ডিসপোজিশনে যেতে হবে। এটা আমি পরে আরেকটু এক্সপ্লেইন করছি। একটা সহজ কথা কন্ডিশনগুলো হচ্ছে এখানে একটা প্রিয়র ডিসপোজিশন থাকতে হবে, হোল ইন্টারেস্ট হচ্ছে ট্রান্সফার করতে হবে এবং যে আনবোর্ড পার্সনের বরাবরই গিফটটা করা হচ্ছে হি মাস্ট বি ইন এক্সিস্টেন্স during the lifetime of the person in favor of whom the prior interest has been created. ঠিক আছে? তো এই সবগুলো জিনিস ভ্যালিড হতে হবে। একটা আসলে যে কন্ডিশনগুলোর কথা বললাম আমরা এগুলো একটু ডিটেইল দেখব। ডিসপোজিশন ইন ফেভার অফ আনবোর্ড পার্সন ইজ সাবজেক্ট টু প্রিয়র ডিসপোজিশন। কিন্তু আনবোর্ন পার্সন যদি হয়, আনবোর্ন পার্সন তো বুঝতে পারছো এমন একজন ব্যক্তি যার কোনো অস্তিত্ব নেই, এমনকি মাদার সোকেও নাও থাকবে, এরকম তিন ছেড়ে একজন কেউ আসবে তার বরাবরে হচ্ছে গিফট করা। তার বরাবরে গিফট করতে হলে এই যে ডিসপোজিশন, এই গিফটটা হবে সাবজেক্ট টু প্রিয়র ডিসপোজিশন। প্রিয়র ডিসপোজিশন হচ্ছে একজন লিভিং পার্সনের বরাবরে তোমাকে একটা ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে। ধরো সেটা লাইফ ইন্টারেস্ট, একজন লিভিং পার্সন যিনি ডোনারের জীবদ্দশায় আছে তার বরাবরে একটা ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে এবং বলে দিতে হবে যে তার জীবদ্দশায় যে আনবোর্ন পার্সন, ধরো তারই ছেলে যার বরাবরে গিফট করা হলো, তার যদি কোনো ছেলে জন্মায় সেই ছেলে জন্ম
আনবোর্ন পার্সনের বরাবরে গিফট করতে পারবে না। আনবোর্ন পার্সনকে যখন গিফট করবে তখন তোমাকে ওনলি এটা করতে হবে, অ্যাবসলিউটলি করতে হবে, রাইট? সো এখানে দুটো কন্ডিশন থাকে। প্রথম হচ্ছে ডিসপোজিশন ইনভেন্টরি অফ আনবোর্ন পার্সন সাবজেক্ট টু পিওর ডিসপোজিশন। পিওর ডিসপোজিশনটা হচ্ছে আনবোর্ন পার্সনের জন্য তুমি লিভিং পার্সনের বরাবরে একটা ইন্টারেস্ট ক্রিয়েট করলে, রাইট? লিভিং পার্সনের বরাবরে লাইফ ইন্টারেস্ট ক্রিয়েট করলে অথবা যে সে যতদিন আছে ভোগ করবে এবং তার জীবন দশায় আনবোর্ন পার্সন জন্মগ্রহণ করলে যখন আনবোর্ন পার্সন মেচুরিটি পিরিয়ড অ্যাটেন্ড করবে তখন হচ্ছে তাকে প্রপার্টিটা দিয়ে দিতে হবে। এখন আনবোর্ন পার্সনের বরাবরে কোনো লিমিটেড ইন্টারেস্ট ক্রিয়েট করা যাবে না, তাকে অবশ্যই রিমেইনিং ইন্টারেস্ট অফ দি ডোনার দিতে হবে। তার মানে ডোনার তাকে এক্সক্লুসিভলি প্রপার্টিটা দিতে হবে, ঠিক আছে? কিন্তু লাইফ ইন্টারেস্ট ডোনার আনবোর্ন পার্সনের বরাবরে ক্রিয়েট করতে পারবে না, সেটা হতে হবে হোল ইন্টারেস্ট, রাইট? এরপর রয়েছে রুল এগেইনস্ট পারপেচুইটি। ভবিষ্যতে দেওয়া হবে তাদের সমান্তরাল করা হচ্ছে ওই যার কাছে আমি ট্রান্সফারটা করবো সম্পূর্ণ ওয়েটা অন্য কারোর কাছে সেল করতে পারবে। এটা হচ্ছে very good question. এটা হচ্ছে it's a kind of trust. Trust করেছো তুমি ডিসপ্লেসে না ট্রাস্ট হচ্ছে একটা ট্রাস্ট কিন্তু মোড অফ ট্রাস্ট। ট্রাস্ট সম্পর্কে কারো ধারণা আছে নাকি? ট্রাস্ট কি? যেমন কমন সেন্স থেকে অন্যের পক্ষ হয়ে কাজ করবে। আর ট্রাস্টি যিনি তার কিন্তু আসলে কোনো রাইট থাকে না, তার যেটা থাকে সেটা হচ্ছে অবলিগেশন, আর রাইটটা থাকে হচ্ছে বেনিফিশিয়ারি। মানে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো একজন প্রপার্টি মানে ডোনার যিনি তাকে তো অবশ্যই প্রপার্টির মালিক হতে হবে, তাই না? ডোনার তো অবশ্যই প্রপার্টির মালিক হতে হবে। এখন এটা ট্রাস্টের মতো করে তৈরি করতে হবে। সেটা কি হলো? সেটা হচ্ছে ট্রাস্টের দুটো পক্ষ থাকে, একজন হচ্ছে ট্রাস্টি আর একটা হচ্ছে বেনিফিশিয়ারি। সো ওনার যেটা করে থাকে সেটা হচ্ছে ট্রাস্টির বরাবরে প্রপার্টিটা হস্তান্তর করে ম্যানেজ করার জন্য। ট্রাস্টি প্রপার্টিটা ট্রাস্টের শর্ত অনুযায়ী ম্যানেজ করে থাকে, কিন্তু তার সেরকম কোনো অবলিগেশন থাকে না। তিনি প্রপার্টিটা ম্যানেজ করেন আরেকজনের বেনিফিটের জন্য, তাকে বলা হয় বেনিফিশিয়ারি। কারণ বেনিফিশিয়ারি যার বরাবরে প্রপার্টিটা দিচ্ছে সে মাইনর, সে প্রপার্টি ম্যানেজ করতে পারছে না, সেক্ষেত্রে ট্রাস্টি কি করবে? বেনিফিশিয়ারির জন্য প্রপার্টিটা ম্যানেজ করবে, রাইট? সো এটা হচ্ছে অনেকটা হচ্ছে ট্রাস্টের মতো, বুঝতে পারছো? তিনি কিন্তু এটা জাস্ট তিনি প্রপার্টিটা ম্যানেজ করবেন এবং প্রপার্টি হোল্ড করবেন ফর দি পারসন who will be in existence in the future, right? So এটা হচ্ছে so it should be subject to prior disposition. তারপর হচ্ছে ম্যাম একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। এমনি মানে কোন ডটার যদি হয় মানে হিন্দু লতে, উনি তো মানে লাইফ ইন্টারেস্টে মানে বাবার কাছ থেকে সম্পত্তি পায় ইনহেরিটেন্সে, কিন্তু আনবোর্ন চাইল্ডের ক্ষেত্রে যখন ইয়া করা হচ্ছে মানে ডিসপোজিশন করা হচ্ছে, তখন যদি একটু ডটার হয় উনি তো এখনো আসে নাই মানে ওয়ার্ল্ডে, উনি যদি ডটার হয় তাহলে তো মানে লাইফ ইন্টারেস্ট তো দেওয়া যাবে না আনবোর্ন চাইল্ডের কাছে। তো ওইটা কি উনি পরবর্তীতে যেহেতু অ্যাবসলিউট পাওয়ার পাচ্ছে উনি সেল করতে পারবে অথবা অন্য সব কিছু? Absolutely পাবে, এটা gift তো absolutely পাবে। এখানে ডটার বা ওরকম বলার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে ডটার যদি হয় তাহলে একটা জিনিস তোমাদের বলে রাখি, লাইফ ইন্টারেস্টের বিষয়টা খেয়াল করে দেখবে সবসময় কিন্তু ইনহেরিটেন্সের বেলায় আসছে। স্ত্রীধন তো আমরা এখনো পড়িনি। স্ত্রীধনে একটা জিনিস দেখবে গিফটের মাধ্যমে পাওয়া যে সম্পত্তি মেজরিটি হচ্ছে গিফটের মাধ্যমে যে প্রাপ্ত প্রপার্টি, সেটাই হচ্ছে একজন উইমেন গিফটের মাধ্যমে মেনলি যে প্রপার্টিটা পায় সেটাই হচ্ছে তার স্ত্রীধন, ঠিক আছে? সো গিফটের বেলায় এক্সক্লুসিভলি মানুষ মানে উইমেনরা প্রপার্টিটা পাচ্ছে, আর বাকি ইনহেরিটেন্স যখন হয় তখন লাইফ ইন্টারেস্ট। থ্যাংক ইউ। So, very good. The person should be in existence. I have taken it. Should be. What person should be in existence? Property, it is সুযোগ তো
বিশাল যে বিষয় আসছে না, বিশাল যদি ভঙ্গ করে তাহলে তার ক্ষেত্রে কোনো কারণ নেই। রুল এগেইনস্ট পারপেচুইটি, আরেকটা কন্ডিশন হচ্ছে রুল এগেইনস্ট পারপেচুইটি। Disposition due to okay. যখন আননোন পারসনের বরাবরই কেউ গিফট করতে চায়, মানে এমন একজনের বরাবরই গিফট করতে চান যিনি যার এখনো অস্তিত্ব নেই, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে একজন লিভিং পারসনের বরাবরই তাকে একটা ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে, এবং আননোন পারসন যিনি তাকে হচ্ছে লিভিং পারসনের জীবদ্দশায় জন্ম নিতে হবে, এবং জন্ম নেওয়ার পরে যেটা হবে এই লিভিং পারসন ট্রাস্টির মতো করে আননোন পারসনের প্রপার্টিতে ততদিন হোল্ড করবে যতদিন না পর্যন্ত আননোন পারসন মেজরিটি এটেইন করছে। মেজরিটি পিরিয়ড যখন এটেইন করবে তখন হচ্ছে তিনি আননোন পারসনের বরাবরে কি করবে? আননোন পারসনের বরাবরে প্রপার্টিটা হস্তান্তর করবে, এবং আননোন পারসনের বরাবরে গিফট করার একটা প্রথম শর্ত হচ্ছে তাকে এক্সক্লুসিভলি দিতে হবে। রিমেইনিং ইন্টারেস্ট, হোল ইন্টারেস্ট অফ দি ডোনার শুড বি গিভেন। এখানে লাইফ ইন্টারেস্ট করা যাবে না। এটা বলার কোনো সুযোগ নেই যে আননোন পারসন জন্ম নিলে সে মানে ফর লাইফ টাইম এটা ভোগ করবে, তারপরে আবার ডোনারের কাছে প্রপার্টি ফেরত যাবে, এরকম কোনো কন্ডিশন দেওয়া যাবে। ঠিক আছে, এটার একটা কারণ আছে। এটা করার নিয়ম হচ্ছে একটা আনসার্টেন পিরিয়ড পর্যন্ত বারবার প্রপার্টি মানে ব্যাকআপ করতে একটা সুযোগ থাকে, এটা বন্ধ করার জন্য হচ্ছে এই নিয়মটা করা হয়েছে। তাহলে যেটা হবে একবার আননোন পারসনের কাছে যাচ্ছে আবার ডোনারের কাছে যাচ্ছে, এই একটা ক্যালোজিক অবস্থা তৈরি হওয়ার সুযোগ থাকে, সেটা প্রিভেন্ট করার জন্য এই নিয়মটা করা হয়েছে। আর এটা বুঝতেই পারছো এটা করা হচ্ছে লেজিসলেটিভ মডিফিকেশনের মাধ্যমে। সেই লেজিসলেটিভ মডিফিকেশনের মাধ্যমে যখন রিলিজিয়াস লগুলো রিফর্ম হয়, যখন রিলিজিয়াস লগুলো রিফর্ম হয় তখন স্বাভাবিকভাবেই হচ্ছে এই কন্ডিশনগুলো মাথায় রাখা হয়। আর যখন রাষ্ট্রীয় আইনের বিধান মতে একটা জিনিস চলে আসে সেটাতে তো আর কাজ কিছু করার নেই। ঠিক আছে, তো এরপর রয়েছে রুল এগেইনস্ট পারপেচুইটি। পারপেচুইটি আর কিছুই না, চিরস্থায়ী চিরন্তন কতগুলো নিয়ম থাকে সেটার সঙ্গে চিরন্তন যে নিয়ম আছে সেটার সঙ্গে যদি কমপ্লিট করে এই ট্রান্সফারটা, তাহলে হচ্ছে তুমি আননোন পারসনের বরাবর যদি কোনো গিফট করো এই চিরন্তন যে নিয়ম সেটার এগেইনস্টে গিয়ে, তাহলে সেটা কিন্তু ভ্যালিড হবে। এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো একটু আগে যে বললাম প্রিওর ডিসপোজিশন, এখন এই প্রিওর ডিসপোজিশনটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত একজন মাইনর মেজরিটি পিরিয়ড অ্যাটেন্ড করে, তাই না? যখনই মাইনর মেজর হয়ে যাবে তাহলে কি করবে? তাকে প্রপার্টিটা মাইনরের বরাবর হস্তান্তর করতে হবে। এখন ডোনার যদি এমন কিছু কন্ডিশন দেয় যে মেজরিটি পিরিয়ড অ্যাটেন্ড করার পরেও তিনি প্রপার্টিটা পাবেন না, তিনি প্রপার্টিটা এই যে মানে মেজরিটি পিরিয়ড অ্যাটেন্ড করার পর যেই পাওয়ার লিমিটেড একটা চিরন্তন, তিনি বললেন যে না মেজরিটি পিরিয়ড অ্যাটেন্ড করলে পাবেন, সেটা সেরকম করলে কিন্তু সেটা ভ্যালিড হবে না। এটা গেল একটা। অথবা তিনি বলতে পারেন যে প্রপার্টি এলিয়েনেট করতে পারবে না, অথবা তিনি কন্ডিশন দিয়ে দিলেন যে এটা শুধু মেইন লাইনে যেতে হবে, এরকম ভাবে মানে মেইন লাইনে যেতে হবে। যখন একজন ব্যক্তি কোনো প্রপার্টি এক্সক্লুসিভলি পান, তখন কিন্তু সেটা ইনহেরিটেন্সের নিয়ম যেভাবে আছে সেভাবেই হবে, তাই না? এখানে ডিক্টেট করার তো কোনো সুযোগ নেই। তো এরকম কোনো ডিক্টেশন যদি থাকে যেটা চিরস্থায়ী যে নিয়ম, চিরন্তন যে নিয়ম, তার বাইরে যাচ্ছে, তবে সেইটাকে বলা হচ্ছে সেটার এগেইনস্ট রুল এগেইনস্ট পারপেচুইটি, এবং সেটার মাধ্যমে যদি কোনো সেটার মাধ্যমে আমরা
পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের বরাবরেও করতে পারো অথবা কয়েকজনের বরাবরে একসঙ্গেও করতে পারো। এখন তুমি যদি একটা ক্লাসকে গিফট করো, তবে এমন যদি হয় ক্লাসের একজন বা ক্লাসের জনের মধ্যে আননোন পারসন রয়েছে এবং unknown person was not in existence during the lifetime of the person who was holding the pre or disposition এবং unknown person এর বরাবরই লিঙ্কটা ইনভ্যালিড হচ্ছে, সেক্ষেত্রে পুরো লিঙ্কটা ইনভ্যালিড হবে। শুধুমাত্র যাদের জন্য এটা প্রযোজ্য যে তাদের লিঙ্কটা ইনভ্যালিড হবে, কিন্তু হোল ক্লাস সেটা থেকে ডিপ্রাইভ হবে। ঠিক আছে? তো শুধুমাত্র যাদের অযোগ্যতা রয়েছে তারাই হচ্ছে ডিপ্রাইভ হবে, হোল ক্লাস সেটা থেকে ডিপ্রাইভ হবে। যদি গিফট একজন ইন্ডিভিজুয়ালের বরাবরে না করে একটা ক্লাসের বরাবরে করা হয়, ক্লাস মানে বুঝতে পারছো একাধিক ব্যক্তি, সবার বরাবরে গিফটটা সমানভাবে ভ্যালিড না হয়, এটা মনে করার কোনো কারণ নেই যে পুরো ক্লাস সেই গিফটটা থেকে বঞ্চিত হবে। শুধুমাত্র যাদের একটা কন্ডিশন ইনভ্যালিড হওয়ার কারণে তারা বঞ্চিত হবে। ক্লাসের অন্য যাদের যেটা ভ্যালিড ডিসপোজিশন রয়েছে তাদের থেকে গিফটটা প্রযোজ্য। Failure of prior disposition. If you
করা যাবে? যদি গিফটটাতে ডোনারের ইন্টেনশন ভলান্টারি না হয়, যদি ডোনারের ইন্টেনশনে কোনো ফ্রডের মাধ্যমে হয়, કોઈ আনডি ইনফ্লুয়েন্স হয়, তবে গিফট ইজ অর্ডিনারি অ্যাজ দ্য অপশন অফ দি ডোনার। ডোনার চাইলে সেটা বলা যেতে পারে। আরেকটা আছে হিন্দু লতে ডেলিভারি অফ পজিশনের কথা বলা আছে, যে ডেলিভারি পজিশনের মাধ্যমে কিন্তু গিফটটা কমপ্লিট হয়। ডেলিভারি অফ পজিশনের আগে চাইলে একজন ডোনার গিফটটা রিমুভ করে, কিন্তু ওয়ান্স একটা ভ্যালিড গিফট হয়ে যায় সেটা আর রিমুভ করা যাবে না, এই দুটো সিচুয়েশন ছাড়া। এখন কন্ডিশন যদি হয়, কন্ডিশনাল গিফট কি জানো? কোন গিফটে কেউ যদি শর্ত আরোপ করতে পারে, কন্ডিশন যদি কেউ কোনো কন্ডিশন দিয়ে থাকে, কন্ডিশন রেস্ট্রেইনিং এলিয়েনেশন, যদি ডোনার কোনো শর্ত সাপেক্ষে প্রপার্টি হস্তান্তর করে থাকে, তিনি যদি ধরো, এটা অনেক সময় হয়, বিশেষ করে মা বাবাদের মধ্যে একটা খুব এনজাইটি কাজ করে যে তাদের অ্যাবসেন্সে তাদের ছেলে মেয়েরা কি তাদের সম্পদগুলো বিক্রি করে দিতে দিচ্ছে, হ্যাঁ, এলিয়েনেশন। এবং তারা অনেক সময় ভেবে থাকে, বিশেষ করে যেসব মা বাবারা একটু কি বলবো, যাদের একটু জায়গা সম্পদ আছে, যারা একটু ভালো অবস্থায় আছে, যেটা হয় তাদের সন্তানটা কিন্তু খুব বেশি কি বলবো প্র্যাকটিক্যাল হয় না। অনেক সময় মা বাবা এই টেনশনটা থেকে বাঁচার জন্য যেটা করে, তাদের বলে যাবে প্রপার্টিটা ট্রান্সফার করো, কারণ প্রপার্টি কেনা কিন্তু খুব কঠিন একটা সময় পায় না, অনেক কিছু করে। যাই হোক, এখন ভালো শুনবে কেউ কন্ডিশন দিয়ে গেলেন যে এই সম্পদটা হস্তান্তর করা যাবে, কন্ডিশন রেস্ট্রেইনিং এলিয়েনেশন, অথবা এই প্রপার্টিকে ট্রান্সফার মানে পার্টিশন করা যাবে। ধরো কোনো বাবা গিফট করে দিলেন, হস্তান্তর করে দিলেন তার ছেলেদের, এবং বললেন যে তোমরা কখনো আলাদা হবে না, কখনো প্রপার্টিটা পার্টিশন করবে না। এই ধরনের কন্ডিশন যদি থাকে, তবে কন্ডিশনটা ইনভ্যালিড হবে, কিন্তু গিফট উইল রিমেইন ভ্যালিড। ঠিক আছে, কন্ডিশনটা ইনভ্যালিড হবে, তাহলে কন্ডিশনটা কোনো মানতে হবে এমন না, কিন্তু গিফটটাই হচ্ছে ভ্যালিড হবে। So condition restraining alienation is void, but the gift remains valid. And deep in fraud of creditors, এরকম যদি কাউকে কেউ যদি প্রশ্ন করছিল, কে প্রশ্ন করছিল বলতো? Gift in fraud of creditors. ধরো একটা প্রপার্টি অলরেডি কিনতে, এখন কি করেছো তুমি, ডেটটা দিতে পারছো না ক্রেডিটরকে, বা তুমি প্রপার্টি কিনতে হতেও পারে, আবার তোমার অনেক ঋণ রয়েছে, তুমি প্রপার্টিটা নিয়ে করতে পারো, হস্তান্তর করে নিয়ে যেতে পারো। এরকম যদি হয়, বিশেষ করে এই দিকটা হচ্ছে ক্রেডিটর যে তাকে বঞ্চিত করার জন্য, তাকে ঠকানোর জন্য। ধরো কেউ কি করলো, গিফট করে প্রপার্টিটা গিফট করে দিল তার ছেলে মেয়ে অথবা স্ত্রী কারো করা যায়, রাইট? কিভাবে কারো স্ত্রী করে দিল, উত্তরাধিকারী গিফট করে দিল, সমস্যা নেই। এরকম হলে গিফটটাকে বলা হয় gift voidable at the option of the creditor. Gift voidable at the option of the creditor, আমরা বলতে পারি গিফটটা ইনভ্যালিড ডিক্লেয়ার করা। ঠিক আছে, কারণ এই গিফটটা বোঝা যাচ্ছে এটা ইন্টেনশন হচ্ছে ক্রেডিটরকে বঞ্চিত করা, যাতে করে সে তার ঋণটা দিতে না হয়। ধরো ইনস্টলমেন্ট হয়, হ্যাঁ, তার জন্য কোনো প্রপার্টি না থাকে, তাহলে সে যে ঋণ নিয়েছে সেটা কোথা থেকে দেবে না? যখন সে প্রপার্টিটা নিয়ে, আমাদের রাজনৈতিক নেতাদের মধ্যে প্রচলনটা খুব বেশি, তারা কিন্তু স্ত্রী পুত্র সন্তানের নামে প্রপার্টি করে তারা নিশ্চয় হয়ে যায়, এরকম ব্যাপার আছে। এটা হয় যাতে করে তাদের কোনো কিছু দায়টা নিতে না হয়, তারা ব্যাংক থেকে নিচ্ছে, ব্যাংক থেকে ইনস্টলমেন্ট, তার ডিউ দেওয়ার কোনো উপায় নেই, তখন হচ্ছে তিনি মুক্তি পেয়ে। তবে ইদানিং একটা ট্রেন্ড চালু হচ্ছে যে
ডিপেন্ডেন্ট যারা আছে তাদের সম্পদের হিসেব রাখারও একটা প্রচলন শুরু হয়েছে। আশা করছি এই প্র্যাকটিসটা হয়তো আস্তে আস্তে বন্ধ হবে। ঠিক আছে? তো যখন কেউ তার প্রপার্টি হস্তান্তর করে ক্রেডিটরের কাছে তার যে ডিউ সেটা না দেওয়ার ইন্টেনশন থেকে, তাহলে ডিউটা ভ্যালিড হবে না, এটা হচ্ছে ভয়েড হবে না, এটা হচ্ছে ভয়েডেবল অ্যাট দি অপশন অফ দি ক্রেডিটর। তোমরা অলরেডি পার্থক্যটা জানো কোনটা ভয়েডেবল, তাই না? ভয়েডেবল হচ্ছে এটা ভ্যালিড হওয়ার সম্ভাবনা শুধু ক্রেডিটর চাইলে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বসে, আদারওয়াইজ ক্রেডিটরের ডিউসটা যদি দিয়ে থাকে তখন হচ্ছে এটা ভ্যালিড হয়ে যাবে, আদারওয়াইজ ইট ইজ ভয়েডেবল অ্যাট দি অপশন অফ দি ক্রেডিটর। Reservation of life interest. বলবো লাইফ ইন্টারেস্ট রিজার্ভ করা যায় নাকি? একজন ডোনার যখন সম্পদ হস্তান্তর করতে পারে, তিনি হস্তান্তর করে এক্সক্লুসিভলি প্রপার্টিটা দিয়ে তিনি হচ্ছে মানে ইউজুফ্রাক্ট অফ দি প্রপার্টি যদি তার নিজের লাইফের জন্য রেখে দেন, দিনটা কিন্তু ইনভ্যালিড হবে। তার কারণ হচ্ছে তিনি প্রপার্টিকে এক্সক্লুসিভলি হস্তান্তর করে দিচ্ছেন। ধরো একজন ব্যক্তি যার ফ্যামিলি হতে পারে, হাউস নেই, ফ্যামিলি নেই, এখন তিনি তার প্রপার্টিকে কি করেছেন, তার কোনো একজন নিকটাত্মীয়কে হস্তান্তর করছেন, গিফট করছেন, কিন্তু এখানে তিনি একটা জিনিস দেখেন, তিনি যখনই বেঁচে থাকবেন তখন হচ্ছে প্রপার্টির একটা ভাড়া বা ধরো একটা বাড়ি করবেন, ভাড়াটা তিনি ভোগ করবেন, কিন্তু মালিকটা নেবেন তিনি হস্তান্তর করে দিয়েছেন। এরকম কিছু কিছু করা যায়, জিনিসটা ইনভ্যালিড না, কারণ হচ্ছে ওনারশিপ কিন্তু তিনি ট্রান্সফার করে দিয়েছেন। ঠিক আছে? তিনি লাইফ ইন্টারেস্টের জন্য একটা অংশ Donation office cosa? Donation office cosa Hindu law te allowed. Hindu law te donation office cosa হচ্ছে gift in contemplation of death. Gift in contemplation of death. যখন একজন ব্যক্তি মৃত্যুশয্যায় থাকে তখন হচ্ছে মৃত্যুশয্যা মানে হচ্ছে এরকম একটা রোগ, এটা তোমরা মুসলিম লোকেও বলবে, মুসলিম লোকে এই শব্দটাকে বলা হয় মরজন মোহ। যখন মানে একটা মৃত্যু আশঙ্কা থাকে এই কারণে হচ্ছে তার মৃত্যু হয়। ধরো একজন ব্যক্তি 10 বছর ধরে প্যারালাইজ হয়ে আছেন, সেটা কিন্তু ডেথ বেড না। ডেথ বেড হচ্ছে তিনি একদমই খুব খারাপ অবস্থায় আছেন এবং ডাক্তার বলে দিয়েছে যে 4-5 দিনের মধ্যে মারা যাচ্ছে, আসলে তিনি মারা যাবেন। এই অবস্থায় যদি কেউ গিফট করে থাকে, সেই গিফটটার 3-4টা অনেকটা মিলের মতো হচ্ছে মৃত্যুর পরে কাজ করে হবে। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ডোনেশিও মর্টিস কজা। ডোনেশিও মর্টিস কজা আমি খুব ডিটেইলে যাচ্ছি না, এটা হচ্ছে তোমরা রোমান লকেও পাবে, মুসলিম লকেও পাবে, আর বিশেষ করে মুসলিম লয়ে এটা খুব ইম্পর্টেন্ট এসেছে যে এখানে অনেকগুলো কন্ডিশন বা এরকম আসে। আমার কোশ্চেন ছিল যার প্রতি মানে কি পেপার হচ্ছে লিভিং পারসন অথবা ট্রাস্টি, উনি কি মানে গিফট রেটের লাইফ ইন্টারেস্ট ইউজ করতে পারবেন? যিনি ট্রাস্টি আছেন ওনার বরাবর যে মানে গিফট করা হয়েছে ওইটা কি উনি ইউজ করতে পারবেন মুভেবল অথবা ইমুভেবল প্রপার্টি? এটা হচ্ছে তারপরে যখন ইন্টারেস্টটা ক্রিয়েট করা হলো সেখানে কিন্তু ওনার বলে কি করতে পারবে, কি ইউজ করতে পারবে, মানে কন্ডিশনাল হবে এই জায়গাতে। এখানে ডকুমেন্টে বলে দেওয়া থাকে প্রপার্টি। আনবর্ন চাইল্ড করতে বলে আনবর্ন যদি মানে বর্নই না করে তাহলে সেটা কি ওকে আছে, তাহলে গিফটার ইয়ে থাকবে না, তখন তো আর
এখানে প্রপার্টিটা তার উত্তরাধিকারী গৌরের উত্তরাধিকারী তার কাছে প্রপার্টিটা ওখানেই আসবো। আচ্ছা তুমি যখন প্রশ্ন করেছো আমি উইলেই আমি এই জিনিসটা উইলেই আমি ডিসকাস করতে চেয়েছিলাম। তার কারণ হচ্ছে উইল এবং ডিড অনেকটাই হচ্ছে একই রকম ফিচার। আর বিশেষ করে জিওপলিটিক্যাল লতে কিন্তু উইলের অস্তিত্ব ছিল না, এটা জুডিশিয়াল ডিসিশনের মাধ্যমে এবং লেজিসলেটিভ মডিফিকেশনের মাধ্যমে এটিও কিন্তু উইল ছিল না। এখানে উইল সংক্রান্ত একটা কেস স্ট্যাগর ভার্সেস স্ট্যাগরের কেসটার কথা আমি প্রায় বলি না, এরকম একটা ঘটনা কেসটা করতে হয়েছিল এবং এই জুডিশিয়াল ডিসিশনের মাধ্যমে স্টাবলিশ হয়েছে প্রপার্টিটা ব্যাক করার কথা। আমি স্ট্যাগর ভার্সেস স্ট্যাগর কেস একটু পরেই দিতে ঘোষণা করেছে। আমি বলছি কেসটা একটু তারপরে ইংলিশে একটা কেস একটা জিনিস দেখো হিন্দু লতে আমি মাঝে মাঝে কিছু কেসের কথা বলে থাকি। আমি এবার ভাইবাতেও জিজ্ঞেস করেছিলাম যে হিন্দু লতে কোন লিডিং কেস আছে একটু নাম বলো, মানে কেউ আছে সর্বপ্রথমের ছাড়া কেউ দু একটা পেয়েছে কিন্তু প্রপার্টিটা স্ট্যাগর ভার্সেস স্ট্যাগর কেসটা একটা উদাহরণ দিয়েছি। শ্রী বালাসী ভার্সেস শ্রী বালাসী অনেক কেস তো আছে। আমরা তো কেস বেসিক বলছি, সব কেস আমি বলি না কারণ আমি সব বলতে যে তোমরা কোনোটাই বলে রাখতে পারবে। ঠিক আছে, তো স্ট্যাগর ভার্সেস স্ট্যাগর কেসটা খুব বিখ্যাত একটা কেস, ওটি প্রশ্ন করেছে এই কেসটা মানে এরকম একটা মানে এর সমাধানটা আমরা এই কেসটাতে পাবো। এই কেস কি হয়েছে দেখো, একজন ছেলে ক্রিশ্চিয়ান হয়ে গেছে, তো স্বাভাবিকভাবে কনভার্সন তো আসলে এখন আমরা খুব শান্তিভাবে নিই। কেউ যদি ধর্মান্তরিত হয় স্বাভাবিকভাবে হচ্ছে তাকে রাজ্য করা বা এরকম একটা ব্যাপার আসে। তো এখানে এরকম যেটা হয়েছিল, একজন হিন্দু বাবা তার ছেলে খ্রিস্টান হয়ে যাওয়াতে তার ছেলেকে যাতে বঞ্চিত করতে পারে এবং কোনো অবস্থাতেই যাতে হিন্দুরাধিকারটা না পায় সেটার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছিলেন। সেটা হচ্ছে এরকম সেটা দিয়ে উইল করে গেছিলেন আপনার। তো এখন তিনি কি করেছেন, ধরো তিনি বলছেন তার প্রপার্টিটা সমস্ত প্রপার্টি কে পাবে এবং এর মৃত্যুর পর প্রপার্টিটা মেইন লাইনে মানে এর সান যারা আছে তারা পাবে। যতক্ষণ পর্যন্ত মেইন লাইন আছে ততক্ষণ সেটা কন্টিনিউ করবে। যদি এই লাইনে কোনো পুত্র সন্তান না থাকে তবে বি পাবে এবং যেভাবে করে সান বীর সান তার সান এভাবে পাবে। যদি সেখানেও কিছু না থাকে তবে সি পাবে এবং সির সান এভাবে পাবে। এখন দেখা গেল তো জীবদশাতে হচ্ছে এই কোনো সান ছিল না, এ মারা গেছে এবং তার সান ছিল, তাহলে প্রপার্টিটা চলে আসবো কার কাছে, বি এর কাছে। এখন বি এর একজন ছেলে ছিল, সি এর একজন ছেলে ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে সি এই তখনই হচ্ছে তার যে ছেলে কনভার্ট হয়েছিল খ্রিস্টানিটিতে, তার ছেলে হচ্ছে মামলা করেছে। ওর বলেছে শুধুমাত্র এই করার বলে যে জিনিসটা করা হচ্ছে সেটা হলো ফান, কিন্তু এই যে আননোন পার্সন যারা অস্তিত্ব ছিল না এবং এটা হচ্ছে মেইন লাইনে করা, এটা কিন্তু রুলেটেস পার্টনারশিপই হয়েছে। কারণ হচ্ছে ইনহেরিটেন্সকে তুমি ডিক্টেট করতে পারো, তাই না? ছেলে জন্মায় মেয়ে জন্মায় যেখানে জন্মায় সেখানেই তুমি প্রপার্টিকে ডিস্ট্রিবিউট করবে। এখন তুমি যে এখানে মেইন লাইনে ডিস্ট্রিবিউট করার তোমার প্রপার্টি ডিস্ট্রিবিউট করার কথা বলে এটাও কিন্তু লিগাল করবে, দেখছেন? লিগাল নয়। তারপরে আবার এই যে সান কথা এই যে কন্ডিশনগুলো থেকে তারপরে হচ্ছে শুধুমাত্র এর বরাবর মিটার ছাড়া আমি সব কিছু হচ্ছে ইনভ্যালিড। এখন এই যেহেতু মারা গেছে তাহলে এই কিন্তু বাবার প্রপার্টিটা কে পাবে? তখন হচ্ছে প্রপার্টিটা চলে গেছিল তার ছেলে যখন মামলা করেছে তার ছেলের কাছে চলে গেছে এবং ওর প্রশ্ন হচ্ছে কাস্ট ডিসএবিলিটি রিমুভাল অ্যাক্টের কারণে মানে তার কনভার্সন ইজ নট এ বার টু ইনহেরিট হিজ ফাদার্স এস্টেট। ঠিক আছে, তার বাবা তো উইল করে গেছে, উইল করে সম্পত্তিতে তো তার কোনো রাইট
লতে উইল ছিল না। আমি উইলটা একসঙ্গে শেষ করে দিচ্ছি, কারণ উইলে আমি আলাদা করে যেহেতু এটা পুরোই অলমোস্ট গিফটের যে প্রিন্সিপাল সেগুলোর উপর স্টাবলিশ হয়েছে, একটি স্ট্যাটুটরি মডিফিকেশন প্রযোজ্য, আলাদা করে উইল বলার কিছু নেই। তারপর আমরা জাস্ট জানবো উইলটা কি। বলতো উইলটা কি? Succession Act 1925, Succession Act 1925 এখানে হচ্ছে উইলের ডেফিনিশন যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে উইলের প্রযোজ্য হবে। তারপর হচ্ছে expression of the will of the testator on how his property will be distributed after his lifetime. একদম সহজ কথায় হচ্ছে উইল একজন টেস্টেটর যিনি উইল করেন তিনি হচ্ছেন টেস্টেটর। যেমন আমরা উইলকে বলছি ডোনার, এখানে হচ্ছে লিগাটো লিগেটি এরকম একটা শব্দ। তো একজন ব্যক্তি তার মৃত্যুর পর তার প্রপার্টি কিভাবে হস্তান্তর হবে সেই সংক্রান্ত যে ইচ্ছা প্রকাশ করে সেটাকে বলা হচ্ছে উইল। সেটাকে বলা হচ্ছে উইল। এখানে আগে বলেছি যে যেহেতু গিফটের প্রিন্সিপালগুলো প্রযোজ্য হয়, সেলফ অ্যাকুয়ার্ড প্রপার্টি, সেপারেট প্রপার্টি, তারপর হচ্ছে পার্সোনালি প্রপার্টি, জয়েন্ট প্রপার্টি, এগুলোর ক্ষেত্রে সাবজেক্ট ম্যাটার অফ গিফটের ক্ষেত্রে যে নিয়মগুলো প্রযোজ্য সবগুলো নিয়মই একইভাবে উইলের ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র একটা ব্যতিক্রম ছাড়া। ব্যতিক্রমটা গত বছর বলেছিলাম, যদি একটু মনে করতে পারো কি শুধু একটা ব্যতিক্রম আছে, সেটা তো আছে, কিন্তু আবার বলছি সাবজেক্ট ম্যাটার অফ গিফট আমরা যে বলেছি সেই একই সাবজেক্ট যেগুলো গিফটের মাধ্যমে হস্তান্তর করা যায় সেগুলো একইভাবে উইলের মাধ্যমে হস্তান্তর করা যায়। একটা এক্সেপশন উইল 1/3 হয়, উইল 1/3 হয়, গিফট ফুল হয়। না, এগুলোতে 1/3 একটু প্রপার্টির ক্ষেত্রে স্মল পোর্শন গিফট করা যায়। স্পিরিচুয়াল বেনিফিটের মধ্যে স্পিরিচুয়াল বেনিফিট কিন্তু উইলের মাধ্যমে কি বাড়ে? এটা গত ক্লাসে বলেছি। উইলের মাধ্যমে একটা তো গিফট করতে পারে কিন্তু উইল করতে পারে, মানে রিমেন প্রপার্টি যেটা আছে সেটা করতে পারে না, রিমেন প্রপার্টি। একজন উইডো তার লাইফ ইন্টারেস্ট থেকে স্মল পোর্শন লিগ্যাল নেসেসিটি বা স্পিরিচুয়াল বেনিফিট অফ দি হাজবেন্ড করতে পারে গিফটের মাধ্যমে। ঠিক আছে, বিশেষ করে স্পিরিচুয়াল বেনিফিট বা এই যে বললে মেয়ে বিয়ে বা স্মল পোর্শন গিফটের মাধ্যমে হস্তান্তর করতে পারে, কিন্তু উইল করতে পারে না। কেন? গিফট করতে পারে না, করতে পারে না। প্রপার্টি
একজন ব্যক্তি চাইলে তার যে গিফট রয়েছে সেটাকে করতে পারে। এখন আমাকে বলো গিফট উইকে করতে পারবে আরেকটা পার্থক্য গিফট একবার করছেন Children's property is like a drastic pattern for a children's property is small portion. Gifted property is the within of registration actually is আমরা যে স্ট্যাচুটরি ল করি কিন্তু বিলো কিন্তু রেজিস্ট্রেশন যদি পিওর ইসলাম যে গিফটে আপনি বলছেন যে যখন একটা মৃত্যু পরে একটা গিফট থাকে সে যদি কাউকে গিফট করে এখন মনে হচ্ছে যে তার মৃত্যু যখন হইল সেক্ষেত্রে গিফটটা হচ্ছে পরবর্তী বলে যে আমি মৃত্যু হয়ে আমি গিফটটা করে দিচ্ছি তখন এখন তুমি সেই গিফটটা ফেরত দেওয়া হবে মানে নিজের কথা হচ্ছে গিফটের কথা হ্যাঁ একটা মৃত্যু পরে একটা গিফট কিন্তু কোনো ধরনের গিফট না পরবর্তীতে সে বলবে আমি তো গিফট করছি আমি তো জানি না তাহলে কি ওইটা কাইন্ড অফ মিলের মধ্যে কাজ করে তাহলে কি এটা আমরা বলতে পারি না যে মৃত্যু পর্যায়ে কোনো ব্যক্তি সে গিফট করতে পারে না আমি করতে পারি আমি বুঝতে পারছি তোমার প্রবলেমটা থেকে ডোনেশন অফিস কলটা হচ্ছে এর দুটো কন্ডিশন একটা হচ্ছে কন্টেমপ্লেশন অফ যে তোমার মৃত্যুর আশঙ্কা আছে ইনফ্যাক্ট মৃত্যুটা হয়েছে যদি মৃত্যুটা না হয় তাহলে কিন্তু সেটা ডোনেশন অফিস কলটা হবে না সেটা স্বাভাবিক গিফটের মতোই হবে তারপরে সেটা কার্যকর হবে এসেছে যতক্ষণ তুমি ডেলিভারি অপোজিশন দিচ্ছ তাহলে কি হচ্ছে না তাহলে হচ্ছে না কার্যকর হচ্ছে না কার্যকর হবে সেটাতে উইল এবং গিফটের দুটো ফিচারই থাকে তুমি কিন্তু আশঙ্কা করছো এবং ইনফ্যাক্ট মৃত্যুটা হয়েছে তখন হচ্ছে ডোনেশন অফিস কল হবে তুমি যদি না হয় আরেকটা প্রশ্ন আমার কল্পনায় কল্পনিক একটা কোশ্চেন আছে যদি তোমার আননোন পারসনের বরাবরই যে গিফট যে চ্যাপ্টার স্ট্যাটিস্টিক্স কি বলেছে যে আননোন পারসনের বরাবরই গিফট নাম হয় তাহলে প্রপার্টি ওনারের যে রাজনীতির কাজ আছে সেটা নট নেসেসারি যে তার চিলড্রেন থাকতে হবে ওয়াইফ থাকতে হবে চিলড্রেন ওয়াইফ না থাকলে কোনো কিছু রাজনীতির হবে তার থেকে লাইন বলা আছে সেভাবে হবে কিন্তু এটা করার কোনো কারণ নেই যে যার বরাবরে প্রিভিলেজ ডিসপোজিশন দিয়েছে তার উত্তরাধিকারী বা সেই প্রপার্টিতে এক্সক্লুসিভলি পাবলিক করেন কারণ প্রপার্টি তো তুমি জানতো গিফট উইল কি মানে আদার রিলিজিয়ন হইতে পারে গিফট উইল এই দুইটা কি মানে অন্য ধর্মাবলম্বী কারোর প্রতি এটা ভ্যালিড হইতে পারে
পৃথিবীর যে নিয়ম তার সঙ্গে কন্ট্রাডিক্ট করছে। হিন্দু লয়ের যে সাকসেশনের প্রভিশন রয়েছে সেটাকে হ্যাম্পার করছে। সেটা যদি হয় তবে গিফট বা উইল যেটাই কনসেপ্ট ছিল সেটা ইনভ্যালিড হয়। ঠিক আছে, যে ট্যাগর ভার্সেস ট্যাগর কেসে কেন ডিসপোজিশনগুলো, কেন এই যে ডিসপোজিশনগুলো ইনভ্যালিড করা হচ্ছে বুঝতে পারছো? এখানে বলা হচ্ছে ট্যাগর ভার্সেস ট্যাগর কেসে হিন্দু বাবা তার উইলের মাধ্যমে যে স্টেটটা ক্রিয়েট করেছে সেটা হচ্ছে সাকসেশনের যে নিয়ম সেটা পরিবর্তন। কারণ হচ্ছে তিনি যে মেইন লাইনে করে দিচ্ছে এবং এই যে রেস্ট্রিকশন করে দিচ্ছে এটা কোনোভাবেই হচ্ছে লিগাল এবং সাকসেশনের যে প্রভিশন সেটার সঙ্গে কন্ট্রাডিক্ট করছে। সো উইল এবং উইলের মাধ্যমে তিনি প্রপার্টি এমনভাবে হস্তান্তর করতে পারবে না যার ফলে এমন একটি স্টেট ক্রিয়েট হয় যেটা ল রিকগনাইজ করবে। এরপর গিভ টু আননোন পারসন, গিভ টু আননোন পারসন কিরকম ভাবে আছে ঠিক তেমনি ভাবে আননোন পারসনের বরাবর হচ্ছে গিভ করতে পারে। Mercenary joint property. ম্যাডাম দেখো